হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকর টিচিং হোম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স গ্রামারের একটা খুবই ইজি আইটেম। প্রতিটি ক্লাসে এই কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে। তো তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের যত রকমের সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট মানে পূর্ণ করা, সেন্টেন্স মানে বাক্য, অর্থাৎ একটা সেন্টেন্স অর্ধেক অপূর্ণ অবস্থা দেওয়া থাকবে, আমাদেরকে গ্রামারের নিয়ম অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্সটি পূর্ণ করতে হবে। এই যে অর্ধেক সেন্টেন্সকে গ্রামারের নিয়ম অনুযায়ী শব্দ অর্থ অনুযায়ী পরিপূর্ণ করার নামই কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে শুরু করা যাক। রুল 1, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি উইশ। এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবার বলছি, ইট ইজ টাইম মানে এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়, ফ্যান্সি মানে কল্পনা করা, উইশ মানে ইচ্ছা করা। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। এখানে দেখো প্রথম এক্সাম্পলটা, ইট ইজ হাই টাইম। পরীক্ষায় ইট ইজ হাই টাইম পর্যন্ত থাকবে, আমাদেরকে বাকি অংশ লিখতে হবে। যেমন ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। এখানে ডোনা হয়ে আমরা ডিড ব্যবহার করলাম, কারণ কি পাস্ট টেন্স। আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবারে সাবজেক্ট প্লাস ভার্বের টু, তাহলে ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, এখনই আমাদের উপযুক্ত সময় কাজটি করার। আরেকটা এক্সাম্পল দেখো, ইট ইজ টাইম, পরীক্ষায় থাকবে ইট ইজ টাইম, তারপর বাকি অংশ তোমাকে লিখতে হবে। অর্থাৎ আমরা জানি ইট ইজ টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্বের টু, তাহলে আমরা যদি এখানে বলি ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময় উই গেভ আপ স্মোকিং, আমাদের ধূমপান ত্যাগ করা। আবার যদি বলি যে আই উইশ, পরীক্ষায় শুধু আই উইশ থাকবে, আমাদের বাকি অংশ আমাদেরকে লিখতে হবে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, ইচ্ছা হয় আমি রাজা হই। আই ফ্যান্সি আই ওয়ার এ হিরো, কল্পনা হয় আমি একজন হিরো হই। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো বন্ধুরা, এখানে আমি 1, 2, 3, 4টা উদাহরণ দিয়েছি। যদি এই 4টা উদাহরণ তোমরা মুখস্থ করো তাহলে পরীক্ষায় এখান থেকে একটি কমন পড়তে পারে, কারণ আমি এমন উদাহরণগুলি এই ভিডিওতে সংযোজন করেছি যেগুলো বোর্ড প্রশ্নে বিগত বছর এগুলো এসেছে। সুতরাং নিয়মের পাশাপাশি সেন্টেন্সগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। রোল 2, ঠো মানে এতই যে। ঠো নিয়মটা হলো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু, অ্যাডজেক্টিভ টু, ভার্ব 1, সাবজেক্ট প্লাস ভার্ব টু, অ্যাডজেক্টিভ টু, ভার্বের 1। যেমন দেখো, দ্য বয় ইজ টু উইক ড্যাশ ওয়াক, টু ওয়াক, অর্থাৎ ছেলেটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। পরীক্ষায় শুধু দ্য বয় ইজ টু উইক পর্যন্ত থাকবে, আর টু ওয়াক আমাকে লিখতে হবে, বা পরীক্ষায় উইক পর্যন্ত থাকবে, বাকিটুকু আমাদের লিখতে হবে। যেমন দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, ছেলেটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। দ্য গার্ল ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, মেয়েটা এতই বোকা যে ব্যাপারটা বুঝে না। দ্য গার্ল ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখো, দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি ইট, বোঝাটা এতই ভারী যে বহন করা যায় না। দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ, কবিতাটা এতই কঠিন যে মুখস্থ করা যায় না। এখানে ইজ থাকলে প্রেজেন্ট টেন্স, ওয়াজ থাকলে পাস্ট টেন্স। ইজ প্রেজেন্ট পাস্ট কোনো সমস্যা না, সমস্যা হবে যে সাবজেক্ট এখানে দিয়ে বয়, ভার্ব হলো ইজ, তারপরে টু, অ্যাডজেক্টিভ উইক, আমাদের টু প্লাস ভার্ব নিজে থেকে বসাইতে হবে, অর্থাৎ টু ওয়াক। অর্থাৎ দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, ছেলেটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আশা করি রুল 2 সবাই বুঝতে পারছো। এবার অবশ্য রোল 3। এনাফ টু মানে যথেষ্ট। এনাফ টু স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব
অ্যাডজেক্টিভ এনাফ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমি ভার্ব 1 ভার্ব 2 উল্লেখ করিনি, কারণ এটা ভার্ব 1ও হতে পারে ভার্ব 2 হতে পারে। পরীক্ষায় আমাদের এনাফ পর্যন্ত থাকবে, 2 প্লাস ভার্ব 1 নিজে থেকে লিখতে হবে। যেমন এখানে দেখো দুইটা এক্সাম্পল দেওয়া আছে। দ্য বয় ইজ রিচ এনাফ টু, ছেলেটি যথেষ্ট ধনী কী করার জন্য? টু বাই এ কার, একটা গাড়ি কেনার জন্য। টু হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করার জন্য। টু সেট আপ এ হসপিটাল, একটা হাসপাতাল নির্মাণ করার জন্য। অর্থাৎ 2 এর পরে আমি যে ভাবটা প্রকাশ করতে চাই সেই ভাব অনুসারে আমাদেরকে ভার্ব বসাতে হবে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো। দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস এনাফ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস এনাফ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। বলছে যে মেয়েটি এতই মেধাবী যে সকল প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট। অর্থাৎ মেয়েটি সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট মেধাবী। দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস এনাফ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন। এখানে সাবজেক্ট দ্য গার্ল, ভার্ব ইজ, তারপর অ্যাডজেক্টিভ মেরিটোরিয়াস, এনাফ টু, বাকি অংশ ভার্বের 1 বাকি অংশ, যেমন অ্যান্সার অল দ্য কোশ্চেন। পরীক্ষা আমাকে এতটুকু লিখতে হবে। এবার আসো রোল 4। সো দ্যাট মানে এতই যে। ছোট অর্থ এতই যে, সো দ্যাট অর্থ একই, এতই যে। ছোট দিয়ে আমাদের এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রকাশ করে, আর সো দ্যাট দিয়ে নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করে। ছোট হলো সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করব তখন আবার এই নিয়মগুলো ফলো করব। তাহলে আসা রুল 4 স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব, সো অ্যাডজেক্টিভ দ্যাট, তারপর পুনরায় সাবজেক্ট, ক্যান নট, কোড নট, ভার্বের 1। সাবজেক্ট প্লাস ভার্ব, সো অ্যাডজেক্টিভ দ্যাট, পুনরায় সাবজেক্ট, ক্যান নট, কোড নট, ভার্বের 1। এখন প্রশ্ন হলো আমি ক্যান নট কোন সময় বসাবো আর কোড নট কোন সময় বসাবো? এই ভার্ব যদি 1 থাকে তখন আমরা বসাবো ক্যান নট। এই ভার্বটা যদি ভার্বের 2 থাকে তখন আমরা বসাবো কোড নট। যেমন দেখো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। দ্য বয় ইজ সো ইল দ্যাট, ছেলেটি এতই অসুস্থ যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এখানে ইজ আছে বলে আমরা ক্যান নট ব্যবহার করেছি। দ্বিতীয় সেন্টেন্সে দেখো। দ্য লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটা এতই ভারী ছিল যে, এখানে ওয়াজ মানে পাস্ট টেন্স, এর জন্য হবে আই কুড নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারলাম না, বা হি কুড নট ক্যারি সেটা বহন করতে পারলো না। অর্থাৎ সাবজেক্ট আমি যাই দেই, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের ঠিক রাখতে হবে। যে কিন্তু ওয়াজটা হলো ভার্বের 2, বি ইজের পাস্ট ওয়াজ, এই জন্য আমাদের এখানে কুড নট ব্যবহার করতে হবে। আর এটা ইজ প্রেজেন্ট ছিল, এই জন্য আমরা এখানে ক্যান নট ব্যবহার করছি। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো রুল 5। রুল 5 as soon as মানে মাত্রই। as soon as এর ক্ষেত্রে উভয় টেন্স সমজাতীয় টেন্স, উভয় সেন্টেন্স সমজাতীয় টেন্স হবে। as soon as এর ক্ষেত্রে দুইটা সেন্টেন্স থাকে এবং দুইটা সেন্টেন্স সমজাতীয় টেন্স হবে। অর্থাৎ as soon as এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ প্রেজেন্ট, as soon as এর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় পরের অংশ পাস্ট টেন্স। এখানে দেখো স্ট্রাকচার। as soon as সাবজেক্ট প্লাস ভার্বের 2, সাবজেক্ট প্লাস ভার্বের 2। এখানে আমি প্রথম ভার্বের 2 দিয়েছি বলে দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের 2 ব্যবহার করছি। যদি প্রথম সেন্টেন্সে ভার্বের 1 দিতাম তাহলে দ্বিতীয় সেন্টেন্সে আমি ভার্বের 1ই ব্যবহার করতাম। অর্থাৎ as soon as এর ক্ষেত্রে দুইটা সেন্টেন্স থাকে, দুইটা সেন্টেন্সের সমজাতীয় টেন্স হবে। যেমন দেখো as soon as we reached the station, আমরা স্টেশনে পৌঁছা মাত্রই দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল। এখানে রিচড হলো ভার্বের 2 আর লেফট হলো ভার্বের 2। অর্থাৎ এখানে as soon as এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের 2 পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের 2, এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ as soon as এর ক্ষেত্রে উভয় টেন্স সমান হয়। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখো। আই স্টার্টেড ক্রাইং, আমি কান্না শুরু করলাম। as soon as I heard the ill news, দুঃসংবাদ খবর শোনা মাত্রই আমি কান্না শুরু করলাম। তাহলে এখানে দেখো স্টার্টেড এটা ভার্বের 2, হেয়ারের পাস্ট ফর্ম হার্ট এটা ভার্বের 2। অর্থাৎ as soon as এর ক্ষেত্রে উভয় টেন্স সমান। as soon as প্রথমে বসতে পারে, আবার as soon as মাঝও বসতে পারে। প্রথমে বসতে পারে, মাঝখানেও বসতে পারে। অর্থাৎ যেখানেই বসুক as soon as এর ক্ষেত্রে উভয় টেন্স সমান হবে। এবার আসো রুল 6। no sooner had than, hardly had when, scarcely had when। আমাদের এই স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। no sooner had than, hardly had when, scarcely had when। এই
এই নিয়ম দিয়ে সবসময় পরীক্ষা একটা আসে, সুতরাং এই নিয়মটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। স্ট্রাকচারটা দেখো, প্রথমেই নোশনাল হেড, তারপর সাবজেক্ট ভার্বের 3 এক্সটেনশন, মাঝখানে দেন হবে, দেনের পরে আবার সাবজেক্ট ভার্বের 2। প্রথমেই নোশনাল হেড, তারপর সাবজেক্ট ভার্বের 3, মাঝখানে দেন হবে, দেনের পরে সাবজেক্ট ভার্বের 2। এখানে নোশনাল হেডের জায়গায় যদি আমরা হার্ডলি হেড বলতাম তাহলে একই স্ট্রাকচার, হার্ডলি হেড সাবজেক্ট ভার্বের 3, এখানে দেনের জায়গায় হয় না হবে সাবজেক্ট ভার্বের 2। স্ক্যার্সলি ক্ষেত্রে একই নিয়ম, স্ক্যার্সলি হেড সাবজেক্ট প্লাস ভার্বের 3, এখানে হয় না হবে সাবজেক্ট প্লাস ভার্বের 2। এখানে 3টা উদাহরণ দেওয়া আছে, দেখো 3টা উদাহরণ। 1 নম্বর উদাহরণ, নোশনাল হেড উই সিন দ্য থিফ, আমরা চোরটাকে দেখতে না দেখতেই, দেন হি র্যান ওয়ে, সে পালিয়ে গেল। নোশনাল হেড উই সিন দ্য থিফ, আমরা চোরটিকে দেখতে না দেখতেই, দেন হি র্যান ওয়ে, সে পালিয়ে গেল। এখানে দেখো নোশনাল হেডের প্রথম অংশ সাবজেক্ট স সি স সিন অর্থাৎ ভার্বের 3, অর্থাৎ নোশনাল হেডের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স, পর অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2। সিমিলারলি দ্বিতীয় উদাহরণ দেখো, হার্ডলি হেড উই টাচড দ্য ফ্লাওয়ার, আমরা ফুলটিকে স্পর্শ করতে না করতেই, হোয়েন ইট ফেডেড অ্যাওয়ে, এটা কী করলো, ঝরে গেল। তাহলে হার্ডলি হেড থাকলে আমরা কি বসাবো, হোয়েন বসাবো, আর নোশনাল হেড থাকলে দেন বসাবো। হার্ডলি হেডের ক্ষেত্রে একই নিয়ম, প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স, পর অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ক্যার্সলি হেড দ্য ডক্টর কাম, ডাক্তার আসতে না আসতেই, হোয়েন দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল। অর্থাৎ স্ক্যার্সলি হেড থাকলে মাঝখানে কী হবে, হোয়েন হবে। আর যথারীতি আগের নিয়মই সাবজেক্ট প্লাস ভার্বের 3, এখানে কেম ভার্বের 3, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের 2। এবার আসো রুল 7, ওডি মাইন্ড। আমরা জানি ওডি মাইন্ড এটা দিয়ে একটা প্রশ্ন করা বোঝায়, কাউকে নম্র হয়ে ভদ্র হয়ে প্রশ্ন করলে ওডি মাইন্ড বসে। তাহলে ওডি মাইন্ডের শব্দের অর্থ হলো আপনি যদি কিছু মনে না করেন। ওডি মাইন্ডের বৈশিষ্ট্য হলো ওডি মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ ওডি মাইন্ডের পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি যোগ হবে। যেমন দেখো, ওডি মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি যদি কিছু মনে না করেন এক কাপ চা খাবেন। ওডি মাইন্ড ল্যান্ডিং সাম মানি, আপনি যদি কিছু মনে না করেন আমাকে কিছু টাকা ধার দিবেন। ওডি মাইন্ড ওপেনিং দ্য ডোর, ওডি মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। অসংখ্য উদাহরণ আমরা এভাবে বলতে পারি, ওডি মাইন্ড ভার্ব প্লাস আইএনজি। এবার আসো রুল 8, রুল 8 ইফ। আমরা জানি ইফ অর্থ কি, যদি। ইফ এটা শর্ত বোঝায়, ইফকে বলা হয় কন্ডিশনাল, অর্থাৎ দুইটা সেন্টেন্স একটার সাথে আরেকটা শর্তের সাপেক্ষে কাজ করে। ইফ শব্দের অর্থ যদি। তাহলে রুল 8 দেখো, ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত দুইটা সেন্টেন্স থাকে, ইফের সাথের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ হবে ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের 1, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের 1। তাহলে এই নিয়মটার ক্ষেত্রে আমাদের টেন্সের স্ট্রাকচার ভালো করে মনে রাখতে হবে। যেমন দেখো দুইটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট গো আউট, আমি বাইরে বের হব না। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাব। এখানে দেখো ইফ, তারপরে ইট হলো সাবজেক্ট, রেইন ভার্বের 1, পরের অংশ আই সাবজেক্ট, তারপরে শ্যাল ভার্বের 1, অর্থাৎ ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ কি ফিউচার টেন্স। ইফের প্রথম অংশ ইফ ইউ কাম, অর্থাৎ ইফের প্রথম অংশ ইউ এখানে সাবজেক্ট, কাম হলো ভার্বের 1, আই এখানে সাবজেক্ট, শ্যাল ভার্বের 1, অর্থাৎ ইফের প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ কি ফিউচার। এবার আসো ইফের 3টা নিয়ম, এর মধ্যে আরেকটা নিয়ম দেখো রুল 9, ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ওড অথবা কোড ভার্বের 1। ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ওড অথবা কোড ভার্বের 1। স্ট্রাকচারটা ফলো করো, প্রথমে ইফ, তারপর সাবজেক্ট ভার্বের 2, তারপরে সাবজেক্ট ওড অথবা কোড ভার্বের 1, অর্থাৎ ইফের প্রথম অংশ পাস্ট, পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ওড অথবা কোড ভার্বের 1। এখানে দেখো দুইটা এক্সাম্পল দেওয়া আছে। ইফ আই হ্যাড এ লট অফ মানি, আমার যদি প্রচুর টাকা থাকতো, আই উড সেট আপ এ হসপিটাল, আমি একটা হাসপাতাল নির্মাণ করতাম। এখানে দেখো ইফ, তারপরে সাবজেক্ট, হ্যাড এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে ভার্বের 2, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 2 পাস্ট টেন্স, তাহলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ওড অথবা কোড ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি লিখলাম আই উড সেট আপ এ হসপিটাল, সেট আপ মানে স্থাপন করা।
তাহলে বলছে যদি আমার অনেক টাকা থাকতো আমি একটা হাসপাতাল নির্মাণ করতাম। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখো, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। এখানে ইফ আছে বলেই সাবজেক্ট আই, অর্থাৎ ইফ থাকলে সাবজেক্ট যাই থাকুক, ভার্ব সবসময় ওয়ার হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে এখানে ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বড় অংশ হবে সাবজেক্ট প্লাস ওড অথবা কোড ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে এবার আসো রুল 10। রুল 10, ইফের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কোড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের 3। ইফের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কোড হ্যাভ অথবা মাইট হ্যাভ ভার্বের 3। ঠিক আছে, এখন মাইট হ্যাভ এখানে উল্লেখ করিনি, পরীক্ষায় উড হ্যাভ, কোড হ্যাভ বেশি আসে, এই জন্য এই দুটি ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট হ্যাড ভার্বের 3, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কোড হ্যাভ ভার্বের 3। যেমন দেখো, ইফ আই হ্যাড নোন হার ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম, আই উড হ্যাভ কল্ড হার, আমি তাকে ফোন করতাম। এখানে দেখো ইফের প্রথম অংশ, এখন আই হলো সাবজেক্ট, হ্যাড নোন, ইউ নোন অর্থাৎ ভার্বের 3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের 3, এটা পাস্ট পারফেক্ট টেন্স। পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কোড হ্যাভ ভার্বের 3, অর্থাৎ নিয়ম অনুসারে দেখো, ইফ আই হ্যাড নোন হার ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম, আই উড হ্যাভ কল্ড হার, আমি তাকে কল করতাম। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখো, ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো করে খেলতো, দে উড হ্যাভ ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিততে পারতো। তাহলে ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো করে খেলতো, দে উড হ্যাভ ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটি ভালো করে জিততে পারতো। তাহলে এখানে ইফের প্রথম অংশ দেখো, দে হলো সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের 3, পাস্ট পারফেক্ট টেন্স। পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কোড হ্যাভ ভার্বের 3, আমরা জানি উইন, ওন। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।